আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি অনেক আগে একবার বলেছিলাম যে ডক্টর ইউনূসের পতন নিশ্চিত, কিন্তু ডক্টর ইউনূস এখনো ক্ষমতায় আছেন, তিনি চলে যান। সেদিন কেন যাননি এটি নিয়ে আমি এতদিন আসলে কথা বলিনি। আজ একটু ইশারায় বলবো, ইঙ্গিত দেব যে একটা লোকের বেইমানির কারণে সেদিন ডক্টর ইউনূসের পতন হয়নি। সবকিছু সেট ছিল, রেডি ছিল, কিন্তু একটা মানুষ শেষ মুহূর্তে চোখ উল্টিয়ে ফেলেছে। এই মানুষটির আমি নাম বলবো না, কিন্তু আপনারা আহ, আমার বাকি কথা শুনে আমি নিশ্চিত আপনারা বুঝতে পারবেন। এই লোকটা যখন আপনার সাথে কথা বলবে মনে হবে যে তিনি আপনারই লোক, আপনার পছন্দ মতো কথা বলছে। সে যখন পেন্টাগনের সাথে কথা বলে তখন সে পেন্টাগনের লাইনে কথা বলে, যে সে যখন ভারতের সাথে কথা বলে তখন সে ভারতের লাইনে কথা বলে। সে যদি আপনার বন্ধু হয়, আপনার সাথে যখন কথা বলবে মনে হবে যে আপনার লাইনে কথা বলছে, কিন্তু সে সবার লাইনে কথা বললেও সে যখন ডক্টর ইউনূসের সাথে কথা বলে তখন সবাই ভাববে যে সে ইউনূসের লোক। কিন্তু সবার মন জুগিয়ে চললেও সে ভেতরে ভেতরে ছিল জামাতের একজন খাঁটি এজেন্ট, জামাতের লোক। কিন্তু তার এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে। কিন্তু আজকে বাংলাদেশে আপনি যদি আকাশে, বাতাসে, দেওয়ালে কান পাতেন, আপনি শুনতে পারবেন যে ডাক্তার ইউনূস কি চলে যাচ্ছে, তার পতন কি আসন্ন কিনা। ইউটিউবে যারা কথা বলেন, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, এবং তাদের অধিকাংশের ভাষ্য আপনি গত 2-3 দিন ধরে শুনবেন যে তার পতন নিয়ে একটা আশঙ্কা বাংলাদেশে বিরাজ করছে। আর্মি যে একটা বিতর্কিত ভূমিকায় পড়লো, সেইখানে আর্মিকে হিরো বানানোর যে একটা প্রজেক্ট নেওয়া ছিল সেই প্রজেক্টটা ফেল করেছে, এবং ফেল করেছে তো করেছে, এখন আর্মির গায়ে এমন কালিমা লেগেছে যে সেই কালিমা সহজে যাবে না। সো যেটা বলছিলাম যে ডক্টর ইউনূস এই যে নিজেও খুব আতঙ্কিত হয়ে গেছে, এবং এই আতঙ্কিত হওয়ার লক্ষণ হলো যে তিনি প্রথমে 4টি রাজনৈতিক দল ডেকেছিলেন, পরে আরো কয়েকটি রাজনৈতিক দল ডেকেছেন। আর সবার কাছে তিনি একটাই অ্যাপিল করেছেন যে এই পরিস্থিতিতে আমার যদি পতন হয় তাহলে আপনাদেরও রক্ষা থাকবে না, স্বৈরাচার ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে হাসিনা ফেরাটা ঠেকাতে হবে। মানে নিজেরা যে দোষ করছে, নিজেরা যে দেশের 12টা বাজাচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো টেনশন নাই, তার একটাই টেনশন। এবং দেখলাম যে এই বটিকা তিনি সবাইকে গেলাচ্ছেন, এবং সবাই তখন হ্যাঁ তাই তো, হাসিনা ঠেকাও, ফ্যাসিস্ট ঠেকাও। নিজেরা দেশটারে যে কোথায় নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যে কোথায় এই মুহূর্তে ইউনূস সরকার সম্পর্কে কি ধারণা রাখছে, কি ভাবছে, সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। তাদের এখন একটা ভয় ঢুকে গেছে ভিতরে যে হাসিনা আসলে তাদের কি হবে। এবং এই যেসব দল ইউনূস ইউনূসের ডাকে সাড়া দিয়ে দেখা করেছে, তাদের অনেকে আবার বাইরে এসে বলেছে যে যখন আপনি বিপদে পড়েন তখন আমাদের ডাকেন, আমাদের কাছে উদ্ধার চান, কিন্তু আবার আপনি প্রোটেকশন দেওয়ার ব্যাপারে আপনি এনসিপি নামক একটা দলের প্রোটেকশন দিয়ে বেড়ান। সুতরাং দলগুলো যে খুব হ্যাপি তা না, কিন্তু এই জামাতে ইসলামী যারা কাঠি নাড়াচ্ছে পেছন থেকে, এনসিপি, এই দুইটা দল হলো ইউনূসের ডান হাত বাম হাত। আর বিএনপি বৃহত্তর রাজনৈতিক গেমে অ্যান্টি আওয়ামী লীগের জায়গা থেকে, এবং ক্ষমতায় না থাকলেও তারা ছেঁচড়ামি, লুটপাট, দান্দাবাজি, চাঁদাবাজি, খুন খারাপি সবই তারা করছে। তাদের লন্ডনে বসে নেতা ঠিকই বড় অঙ্কের চাঁদাবাজি করছে। সুতরাং তারাও বলা যায় যে এক ধরনের ক্ষমতা উপভোগ করছে। সুতরাং এই অবস্থায় তারাও দেখলাম যে ডক্টর ইউনূসের সাথে এই ডাকলেই ছুটে যাচ্ছে। এত বড় একটা দল বিএনপি, তার যে একটা নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড সেটা আমরা দেখতে পাচ্ছি না, পুরো দেউলিয়া একটা অবস্থানে তারা আছে। এখন এই ভয়ের ফলে আরেকটা খুব মজার ঘটনা ঘটেছে আপনাদের জানাই। গত 4-5 দিন রাতের বেলায় ডক্টর ইউনূস কিন্তু যমুনায় ঘুমোচ্ছেন না। রাত 8টা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান, এবং পরের দিন সকাল 8টায় আবার যমুনায় ফিরে আসেন। কামরুল হাসান আনসারী নামে একজন জামাতের সমর্থক, অনুসারী আছেন। তিনি গোলাম আজমের খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রতি রাতে এই কামরুল হাসান আনসারী ডক্টর ইউনূসকে নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান। তিনি ক্যান্টনমেন্টে রাত্রি যাপন করেন, এবং এই আনসারী আবার সকালে ডক্টর ইউনূসকে ফিরিয়ে দিয়ে যায়। তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে। তিনি ক্যান্টনমেন্টে খুব উঁচু পর্যায়ের একজন সেনা অফিসারের বাসায় থাকেন,
ডক্টর ইউনূস এত ভয় পাচ্ছেন কেন? এই যে সচিবালয়ের যে আন্দোলনটা হলো, এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটাকে ছাত্রলীগের আন্দোলন বলার চেষ্টা করছে, কিন্তু তারাও জানে, দেশবাসীও জানে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই ছাত্রছাত্রীরাও জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ, বিক্ষোভ, এবং সবাই ডক্টর ইউনূসকে মোটামুটি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। একদম জামাত বা এইসব রাজনৈতিক চামচা ছাড়া সাধারণ মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে অনেক আগেই হলুদ কার্ড দেখানো হচ্ছিল, কিন্তু তাকে লাল কার্ড দেখানো হয়ে গেছে। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের সম্ভাব্য তিনটা পরিণতি হতে পারে। একটা হলো যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে বন্দী হতে পারেন, দ্বিতীয় হলো তিনি হয়তো দেশ ত্যাগ করতে পারেন, দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন, দ্বিতীয় কোনো দেশে, কয়েকটা দেশের নেগোসিয়েশন চলতেছে, তিনি পালিয়ে কোন দেশে যেতে পারেন। ফ্রান্স তার একটা পছন্দের দেশ যেখানে তিনি পালিয়ে যেতে চান। এছাড়া আমি অনেক আগে বলেছিলাম যে ইস্ট তিমুরের মতো কিছু দেশ আছে, যদি বড় দেশগুলো তাকে জায়গা না দেয় তাহলে হয়তো ইস্ট তিমুরের মতো দেশে তিনি পালিয়ে যাবেন। কিন্তু তার এই পালানোর দেশের মধ্যে আবার পাকিস্তান নেই, এটা আমাকে একটু অবাক করেছে। তৃতীয় আরেকটা পরিণতি হতে পারে, সেইটা সম্ভাবনা খুব কম, কিন্তু রাজনীতিতে তো বলা যায় না, আমি সেই পরিণতির কথাটা এখানে উচ্চারণ করছি না। কিন্তু ডক্টর ইউনূস ভয়াবহ অবস্থার মধ্যে আছে এবং তার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের কাঁপুনি কাজ করছে। অফিস করে, কিন্তু আজকে কোনো উপদেষ্টাকে অফিস করতে দেখা যায়নি। এবং আজকে আমি যখন রেকর্ড করছি, দুপুর ৩টার দিকে ঢাকায় একটা জরুরি উপদেষ্টাদের মিটিং হওয়ার কথা শুনেছি। তো এটি এখনো আমি নিশ্চিত না, একটা মিটিং হতে পারে, সামথিং ফিশি ইজ গোয়িং অন। এবং এইবার ডক্টর ইউনূসের হয়তো দিন শেষ হয়ে আসবে এবং এইবার জেনারেল ওয়াকার খান তাকে আর রক্ষা করতে পারবেন না, কারণ এইবারের পরিবর্তন, জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো, যে প্রভাবকগুলো কাজ করছে, তার কোথাও জেনারেল ওয়াকার খানকে রাখা হয়নি, কারণ জেনারেল ওয়াকার খান ইজ ভেরি ডেডিকেটেড অ্যান্ড কমিটেড টু জামাতে ইসলাম অ্যান্ড এই ইসলামিক ফোর্স, এই জঙ্গি গোষ্ঠীর প্রতি কমিটেড। সুতরাং এইবার যদি পরিবর্তন হয় সেটা জনগণের আকাঙ্ক্ষার পরিণতিতেই এই পরিবর্তন হবে এবং এর সাথে আন্তর্জাতিক কিছু প্রভাবক কাজ করবে। এই আন্তর্জাতিক প্রভাবকদের বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না, কিন্তু যে কোনো একটা পরিবর্তনের জন্য অপেক্ষায় থাকুন। বাংলাদেশে নতুন দিন, নতুন সূর্য উদয়ের ব্যাপারটা যা সময়ের ব্যাপার। প্লিজ ওয়েট অ্যান্ড হ্যাভ পেশেন্স। আজ যে লস্করি তৈয়বার নেতা হঠাৎ করে কেন বাংলাদেশে, এই বিষয়টা, এটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তবে বাংলাদেশের পত্র পত্রিকা বা মিডিয়াগুলো এটাকে অনেকটা গোপনীয়তার সাথে চালাচ্ছে, যাতে এটা সকলের সামনে না আসে। এটা কিন্তু এই যে আজকে লস্কর তৈয়বার যে নেতা সেকেন্ড ইন কমান্ড আমাদের এখানে আছে, সে কিন্তু নিষিদ্ধ সংগঠনের একজন নেতা, এবং যেটা আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত। আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছেন যে ব্যক্তি, যার নাম শুনলে গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়ে পড়েন, যার নাম শুনলে ইউরোপ আমেরিকার গোয়েন্দা সংস্থারাও নজর দেন। তার নাম ইফতিয়াস ইলাহি জাহির। তিনি পাকিস্তানের নাগরিক এবং তিনি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্করি তৈয়বা প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী। আপনারা জানেন যে লস্কর তৈয়বা একটি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া সবার দ্বারা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। এর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ ছিল 2008 সালে যে মুম্বাইয়ের হামলার যে ঘটনা ঘটেছিল সেটার মূল পরিকল্পনাকারী। সে হামলায় 150 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আপনি হয়তো বলতে পারেন, যার এটা ইন্ডিয়াতে হয়েছে, সেইখানে মুম্বাই হামলা হয়েছে, 160 জন মারা গিয়েছে, আমাদের তাতে কি যায় আসে? সেই চিন্তা যদি করেন তাহলে এখন সে যে আবার এখানে, এইটা আমাদের অনেক কিছুই যায় আসে। সেটাতে এখন যারা বুঝতে পারছেন না, তারা তো 2 দিন পরে, 2 মাস পরে বা 6 মাস পরেও বুঝতে পারবেন। এখন সেই হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ইফতিসাম ইলাহি জাহির বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।
বুঝতে পারছেন? তিনি এসেছেন এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি 25শে অক্টোবর ঢাকায় অবতরণ করেন, তারপরে যান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রংপুর সহ সব জায়গায় ভারত ঘেঁষা সীমান্ত এলাকায়। তিনি সেখানে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানে, স্থানীয় ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন এবং ধর্মীয় বিভিন্ন সংগঠনগুলোর সাথে যোগাযোগ করছেন এবং এমন সব কথা বলছেন যা সরাসরি উস্কানিমূলক, বিপজ্জনক এবং বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তিনি চাঁপাইনবাবগঞ্জের একটা অনুষ্ঠানে বলেছেন যে ইসলামের জন্য আত্মত্যাগে প্রস্তুত থাকতে হবে, ইসলামের জন্য আত্মত্যাগে প্রস্তুত থাকতে হবে। ওকে, আমরা এই ব্যাপারে কোনো ভেজালে যাচ্ছি না, ইসলামের জন্য আত্মত্যাগে প্রস্তুত থাকতে হবে, এটা সবাই বলতে পারে। সন্তানদের প্রস্তুত রাখতে হবে। পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত সব মুসলমানরা এক হয়ে ধর্মনিরপেক্ষ শান্তির বিরুদ্ধে একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে। সেটা কি? পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত সব মুসলমান এক হবে ধর্ম নিরপেক্ষ শক্তির বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে। আপনি কাশ্মীর পাকিস্তানের অংশ করবেন কি করবেন না, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, আর যাদের সাথে আপনার লেগেছে তাদের ব্যাপার। আমার দেশে এসে এগুলো বলার কারণটা কি? আমার দেশ তো কাশ্মীরের সাথে যাবেন, আমার দেশ তো আপনার সাথেও যাবেন, তাহলে আমার এখানে এগুলো বলার কারণ কি? এটা কিন্তু উস্কানিমূলক কথা। তার মানে এখান থেকে উস্কাচ্ছে ইন্ডিয়াকে, আবার আমাদেরকেও সাথে জড়াইয়া নিচ্ছে। এগুলো কিন্তু একটু মাইন্ডে রাখেন। দেখেন যে কি ধরনের এই উগ্রগামী প্রপাগান্ডা, যার উদ্দেশ্য কিন্তু সমাজের, টোটাল সমাজের ভিতরে ঘৃণা, ধর্মের নামে বিভাজন তৈরি করা, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করা। এই যদি ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোকে যখন আপনার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, এ লস্করি তৈয়বার লোকজন, ভারত কি বসে বসে দেখবে? বা সেইটার ক্ষয়ক্ষতি আমাদের উপরে কি হবে না? কারণ আমাদের এখান থেকে তো সেই উস্কানি দেওয়া হচ্ছে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে। আপনাদের কি মনে হয়? এই ঘটনাটা ঘটছে এমন এক সময়ে যখন একটা অন্তর্বর্তীকালীন মানে আমাদের জঙ্গি সরকার এই দেশে বসে আছে। এই দেশে এই মুহূর্তে আওয়ামী লীগকে তো আপনার তাড়িয়েই দিয়েছেন। রাজনৈতিক যে শূন্যতা, সেই জায়গায় এই উগ্রবাদী গোষ্ঠীকে আইনা সেই শূন্যতা পূরণ করানোর চেষ্টা করছেন। ইবলিস ইলাহি জাহিরের সফর এই ঘটনারই একটা প্রতীক বলতে পারেন। এটা আমাদের জন্য একটা রেড অ্যালার্ট, বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের জন্য একটা রেড অ্যালার্ট এই ঘটনাটা। এই ইবতিসাম ইলাহি জাহির শুধু হাফিজ সাইদের সহযোগী তা কিন্তু না। এই লোক পাকিস্তানের সন্ত্রাসী আব্দুর রহমান মাকি, লস্করি তৈয়বা সহ প্রতিষ্ঠিত আমির হামজা, এমনকি ভারত থেকে পালায়ে গেছে যে জাকির নায়েক আছে না, তার সঙ্গে তার সম্পর্ক আছে। এবং এই সংগঠনটার বিশাল নেটওয়ার্ক কিন্তু টোটাল দক্ষিণ এশিয়াতে জঙ্গি নেটওয়ার্ক হিসেবে পরিচিত। এটার পুরো ঘাঁটি, মেইন ঘাঁটি হচ্ছে যেখানে পাকিস্তান। এবং আপনারা 2 দিন আগ থেকে একটা খবর হয়তো দেখতে পারেন যে হামাসের লোকজন নাকি আবার পাকিস্তানে ঢুকতে, যেটার উপর ইসরায়েলের এই মুহূর্তে নজর পড়ছে। এবং তারা যদি আবার এইখান পর্যন্ত এসে যায় তাহলে কি অবস্থা হবে আর বুঝতে পারেন। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের এত উদ্বেগ কেন? আমাদের উদ্বেগের কারণ কি? ভাই, এই মানুষটা আমাদের মাটিতে অবাধে ঘোরাফেরা করতেছে, সভা সমাবেশ করতেছে, বক্তৃতা দিচ্ছে। আমাদের সীমান্ত এই মুহূর্তে নিরাপদ না। এখন আমাদের এই সীমান্ত, আমাদের কোমলমতি ভাই বোন যারা মাদ্রাসাতে পড়ে, তাদেরকে এই সব যুব সমাজকে তারা একটা আইডিওলজির ভিতরে নিয়ে যায়, যেটা পাকিস্তান করে, জঙ্গি আক্রমণ বিভিন্ন জায়গায়, সুইসাইড স্কোয়াড করে, সেই ধরনেরই কাজ করবে, যেটা আমার মনে হয়। এবং আমার মনে হয় এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা রেড অ্যালার্ট। তো এই মুহূর্তে আসলে আমাদের কি অবস্থা? দেখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার একটা দেশ, ধর্মনিরপেক্ষতা আমাদের মূল্যবোধ। সুতরাং এই ইসলাম মানে শান্তির ধর্ম, সংবেদনশীলতার, সহনশীলতার ধর্ম। কিন্তু এই ইসলামের নাম দিয়ে যে ঘৃণ্য রাজনীতির
সিস্টেম তৈরি করতেছে, এই সিস্টেমটাই হচ্ছে যে আমাদের জন্য বিপদ। এবং এই লস্করি তৈয়বা যখন ঢুকা শুরু করেছে, সুতরাং আমরা এই বিপদ থেকে আসলে উদ্ধার পাওয়া এখন খুবই দ্রুত করা উচিত। না হলে বাংলাদেশ জঙ্গিবাদীর আস্তানায় পরিণত হবে। এখনই জঙ্গিবাদীর আস্তানায়, যেটা আরো বেশি আস্তানায় পরিণত হবে। সুতরাং আমরা এখন কি করতে পারি? আসলে আমাদের করার আছে কিছু। আমরা সচেতন থাকতে পারি। মিডিয়া যদি পারে, মিডিয়া যদি সাহস করে এই সন্ত্রাসী এদের মুখোশ যদি উন্মোচন করে দেয়, এটা হয়তো আমাদের জন্য ভালো হবে। মিডিয়া রিপোর্ট করতে পারে, সন্দেহজনক কার্যকলাপ দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা জানাইতে পারি, তরুণদেরকে বুঝাইতে পারি ধর্মের প্রকৃত অর্থ শান্তি, ঘৃণা, এটা আমাদের বিভিন্ন হুজুর ইমাম যারা আছেন তারা বুঝাইতে পারে। সুতরাং আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থেকে এই দেশটাকে জঙ্গিবাদীর হাত থেকে রক্ষা করতে হবে। যদি আমরা এই জঙ্গিবাদীর হাত থেকে এই দেশ রক্ষা করতে না পারি, তাহলে আসলে যে কি হবে সেটা হয়তো আপনারা কল্পনারই বাহির। এখন এই অবস্থায় আমরা, আপনার কিছু ভিডিও ফুটেজ দেখছেন, আমরা আরো কিছু ভিডিও ফুটেজ মাঝে মাঝে আপনাদেরকে দেখিয়ে গিয়েছি, যেগুলো আপনারা দেখেছেন। এবং লস্করি তৈয়বার ব্যাপারে আপনারা যদি জাস্ট একটু গুগল সার্চ করেন, তাতেই পেয়ে যাবেন যে অরিজিনাল লস্করি তৈয়বাটা কি জিনিস এবং এই লোক কি জিনিস, এরা কেন বাংলাদেশে, এবং এদের বাংলাদেশে আসার পেছনে কার কার হাত আছে, সেইটা এখন আপনাদের বের করতে হবে। ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নীরবতা ভেঙেছেন বেশ কিছুদিন আগে। বিভিন্ন অডিও ভিডিও ভাষণ দিয়েছেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, কিন্তু এই প্রথম তিনি কোনো সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিলেন, তাও একটি নয়, তিনটি গণমাধ্যমকে একই দিনে আলাদা আলাদাভাবে। ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স ও এএফপি, এই তিনটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলি 29শে অক্টোবর মানে গতকাল সেটা প্রকাশিত হয়েছে, যা 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার। তিনটি সংবাদ মাধ্যমই দাবি করেছে যে তাদের সাক্ষাৎকারটি এক্সক্লুসিভ, মানে শুধু তাদেরই দেয়া, এবং সেটা হচ্ছে প্রথম। যেহেতু একই দিনে, সাক্ষাৎকারের পদ্ধতি কীরকম ছিল? রয়টার্সের পক্ষে নয়াদিল্লি থেকে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার নেন কৃষ্ণা এন দাস, সরিতা চাগান্তি সিং এবং ঢাকার রুমা পল। এএফপির সাক্ষাৎকারটি লিখিত নেন নয়াদিল্লি থেকে এই নেওয়া হয় এই লিখিত সাক্ষাৎকারটি। তবে সাক্ষাৎকার কে গ্রহণ করেছেন তার নামটি প্রকাশ করা হয়নি। আর দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের হয়ে মারুসা মুজাফফর সাক্ষাৎকারটি প্রকাশ করেন, কিন্তু কিভাবে যোগাযোগ করেছিলেন তিনি সেটা স্পষ্ট নয়। সেটা আমাদের দেখারও দরকার নেই, কারণ এই তিনটি হচ্ছে খুব নামকরা সংবাদ মাধ্যম। তিনটি সাক্ষাৎকারের মূল বিষয়গুলি নিয়ে আলোচনায় যাব, তবে তার আগে সাধারণভাবে যে কথাটি বলার তা হলো, দেশের মানুষকে বর্তমান ভয়াবহ সংকট থেকে বাঁচাবার জন্য শেখ হাসিনা যে এবার জেগে উঠেছেন সেটা স্পষ্ট হয়েছে তার এই সাক্ষাৎকারগুলিতে। যেভাবে বাঘিনী মা তার সন্তানদের বাঁচাতে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে, সেভাবেই তিনি তার দেশকে ও দেশের মানুষকে রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়বেন আগামী দিনে। সেগুলো এই সাক্ষাৎকারগুলো দেখলেই শুনলেই বোঝা যায়। আর এই চলার জন্য তিনি যে ইতিমধ্যেই কূটনৈতিক বিচারে অনেকখানি এগিয়ে গিয়েছেন, কাজ শুরু করে দিয়েছেন, সেটা এই সাক্ষাৎকারগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যাবে। প্রথমে একটু আলাদা আলাদা করে কি বলা হয়েছে সাক্ষাৎকারগুলোতে একটু সেই ধারণা দিই। দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো নস্যাৎ করে দিয়েছেন। আন্দোলনকারীদের ওপর হওয়া দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগ
যেটা এসেছে তার উপর তিনি অস্বীকার করেছেন। হত্যাকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় তার নেই একথা বলেছেন। তিনি বলেছেন, একজন নেতা হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব নিই, কিন্তু এই যে দাবি করা হচ্ছে যে আমি আদেশ দিয়েছিলাম জনতার উপর গুলি চালাতে, এটা সম্পূর্ণ ভুল। হাসিনা আরো দাবি করেন যে তার সরকার প্রথম হত্যাকাণ্ডের একটি স্বতন্ত্র তদন্ত শুরু করেছিল, যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বন্ধ করে দেয়। ডাল মে কুচ কালা হ্যায়। মৃতদের জন্য তা সে আন্দোলনকারী বা নিরাপত্তা বাহিনীর সদস্য যেই হন না কেন, তাদের মৃত্যুতে, সবার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন, কিন্তু সেই মৃত্যুর জন্য নিজের দায় স্বীকার করে ক্ষমা তিনি চাননি। কারণ তিনি বলেছেন ক্ষমা চাওয়ার মতো কোনো ব্যক্তিগত অপরাধ তিনি করেননি। যদিও এই মিথ্যে অভিযোগের ভিত্তিতে তার বিচারের ব্যবস্থা করেছে বাংলাদেশের বর্তমান অবৈধ ইউনূস সরকার, এবং প্রহসনমূলক সেই বিচারে বাংলাদেশের প্রসিকিউটররা তার জন্য মৃত্যুদণ্ড দাবি করছেন, এবং বিচার পর্ব শেষ হওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত লেখা হয়ে গেছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। এই বিচারকে রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা চালিত একটি প্রহসনের বিচার বলে অভিহিত করে তিনি বলেন, আইসিটি হলো একটি প্রহসনের আদালত, যার সভাপতিত্ব করছে একটি অনির্বাচিত সরকার, যা আমার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে গঠিত। এই বিরোধীদের অনেকেই আমাকে সরিয়ে দিতে যা কিছু করা দরকার তা করবে। আমার পরিবারের ইতিহাসের কারণে আমি আমাদের দেশে রাজনৈতিক হত্যার ইতিহাস সম্পর্কে জানি। আমার চেয়ে বেশি জানে, বেশি সচেতন আর কেউ হতে পারে না, এবং আইসিটি দ্বারা এই পদক্ষেপটি সেই কুৎসিত ঐতিহ্যের অংশ। হাসিনা গত বছরের প্রতিবাদের সময় তার গৃহীত ব্যবস্থাকে সমর্থন করেন এবং বলেন, সহিংস বিদ্রোহে মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন আছে। 1400 পরিসংখ্যানটি স্রেফ প্রচারের উদ্দেশ্যে আইসিটির জন্য উপকারী, কিন্তু সংখ্যাটি ঠিক নয়। কারণ জাতিসংঘ তার মানবাধিকার কমিশন যে রিপোর্ট করেছে, সেই রিপোর্ট লিখেছে জামাতের ছাত্র শিবিরের এক কর্মী, এক নেতা। তিনি বলেন যে সরকারের প্রতিক্রিয়া সেই সময় সদিচ্ছায় জীবনের ক্ষয় কমাতে পরিচালিত হয়েছিল, যখন প্রতিবাদ ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। এবং হাসিনা দাবি করেন যে সহিংসতা তার সরকারের নির্দেশের কারণে নয়, বরং মাঠে উপস্থিত ছিলেন যে নিরাপত্তা কর্মকর্তা, তাদের নেওয়া সিদ্ধান্ত। কারণ অভিযোগগুলো আপোষপূর্ণ সাক্ষ্য এবং প্রমাণের উপর নির্ভর করে, যা একটি অনির্বাচিত সরকারের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য ম্যানিপুলেট করা হয়েছে এবং প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। মূল সিদ্ধান্তগুলি যেগুলো নিরাপত্তা বাহিনী নিয়েছে, তারা দেশের সুপ্রতিষ্ঠিত অপারেশনাল নির্দেশিকা অনুসরণ করেছিল। পুলিশকে বন্দুক দেয়া হয়েছে তার প্রয়োজনে সেটা ব্যবহারের জন্যে। যখন তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, তখন তারা সেগুলো ব্যবহার করবে না, এটা কোনোদিন হতে পারে না। এই নির্দেশিকাগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়। গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন যে প্রয়োজনের তাগিদে তিনি কাজ করেছিলেন। তিনি বলেন, আমি যদি থেকে যেতাম তাহলে আমার জীবনই বিপদে পড়তো না, আমার চারপাশের মানুষদের জীবনও বিপন্ন হতো। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন, দেশ ছেড়ে চলে যাওয়া এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে ছাড়বেন। শুধুমাত্র মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেশকে নিরাময় করতে পারে, এটা তিনি জোর দিয়ে বলেন। আর তার যে শাসন সম্পর্কে, উত্তরাধিকার সম্পর্কে তিনি একটি খুব বড় কথা বলেছেন। তিনি বলেছেন যে উত্তরাধিকার তিনি রেখে যেতে চান, সেই নেতা হিসেবে স্মরণীয় হতে চান, সেই নেতা হিসেবে যিনি 1990-এর দশকে দীর্ঘ বছরের নিষ্ঠুর সামরিক শাসনের পর দেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উত্তোলন করেছিলেন।
তিনি বলেন যে এই অর্জনগুলো এখন বিপরীত হওয়ার হুমকির মুখে রয়েছে, ধ্বংসের মুখে রয়েছে। তার চূড়ান্ত বক্তব্য ছিল আইসিটি দ্বারা তার বিচারের উল্লেখ করে দি ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেন, কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাকে সহিংস বিদ্রোহের মুখে তাদের দেশকে রক্ষা করার জন্যে, সাংবিধানিক দায়িত্ব পালনের করার জন্য যে ব্যবস্থাগুলো নিতে বাধ্য করা হয়েছিল, তার জন্য বিচারের মুখোমুখি করা উচিত নয়। রয়টার্সের সাক্ষাৎকারের মূল বিষয়গুলো ছিল ভোট বর্জন সম্পর্কে। তিনি বলেন, হাসিনা রয়টার্সকে বলেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক পরের বছরের জাতীয় নির্বাচন বর্জন করবে যদি দলটিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ করা হয়। তিনি বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধুমাত্র অন্যায় নয়, এটা স্বপরাজিত, তারা যে হেরে যাচ্ছে যারা ক্ষমতায় আছে, এটা তার লক্ষণ। পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তাই বর্তমান অবস্থায় তারা ভোট দিতে পারবে না। আপনি লক্ষ লক্ষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না যদি আপনি এমন একটি রাজনৈতিক ব্যবস্থা চান যা কাজ করে, যা গণতন্ত্রের পক্ষে থাকে। গণতন্ত্র আনতে গেলে আওয়ামী লীগকে রাখতেই হবে। তিনি দেশে ফেরা নিয়ে তিনি বলেন যে তিনি তার দলকে বাদ দিয়ে নির্বাচনের পরে যদি কোনো সরকার গঠিত হয়, যে সরকারে তার দল থাকবে না, নির্বাচনে তার দল থাকবে না, সেই বাংলাদেশে তিনি ফিরবেন না। দলের ভবিষ্যৎ কেমন দেখছেন তিনি, এই ব্যাপারে হাসিনা জানান যে আওয়ামী লীগের নেতৃত্ব তার পরিবারের জন্য নির্দিষ্ট নয়, তার পরিবারের উপরে নির্ভর করে না আওয়ামী লীগের নেতৃত্ব। এটা খুব বড় কথা। তিনি বলেন এটি আমার বা আমার পরিবারের নিজস্ব ব্যাপার নয়। বাংলাদেশের জন্য আমরা যে ভবিষ্যৎ চাই, তার জন্য সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার, সে আমার পরিবারেরই হোক না কেন, তার উপর দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না। এএফপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি মূলত বলেন যে হাসিনা সতর্ক করে দেন যে তার দল ছাড়া নির্বাচন করা ভবিষ্যৎ বিভাজনের বীজ বপন করছে। তিনি বলেন আওয়ামী লীগ সমেত সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না, হবে না। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া দেশে ভবিষ্যতের বীজ বপন করছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বহাল করতে হবে যাতে বাংলাদেশিরা তাদের প্রাপ্য পছন্দ, তাদের পছন্দের দলকে ভোট দিতে পারে। আইসিটি বিচার সম্পর্কে তিনি বলেছেন এএফপিকে দেয়া সাক্ষাৎকারে যে এটা আইনগত রসিকতা এই বিচার, এবং যোগ করেন যে তিনি বিশ্বাস করেন যে এই বিচারের রায় আগে থেকেই ঠিক করা আছে। তাহলে তিনটি সাক্ষাৎকারে সাধারণ প্রসঙ্গগুলো কিরকম ছিল? এক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাকে তিনি বলেছেন প্রহসনের আদালত, আইনগত রসিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি যে বলেছেন যে ট্রাইব্যুনাল তার রাজনৈতিক বিরোধীদের নিয়ে গঠিত, একটি অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত, এবং এরা একটা আগে থেকেই ঠিক করা রায় দিয়ে দেবে, হয়তো সেটা তার মৃত্যুদণ্ড। দুই, তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। জুলাই আগস্টের যে বিক্ষোভে নিহতদের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। তিনি অবশ্যই বলেন যে তিনি অবশ্যই শোকার্ত, তিনি শোক জ্ঞাপন করছেন, সমবেদনা জ্ঞাপন করছেন, কিন্তু ব্যক্তিগত দায় তার আছে তা নয়, সুতরাং তিনি ক্ষমা চাইবেন না। আওয়ামী লীগ পুরো ব্যাপারটাকে তিনি বলেছেন যে ভবিষ্যতে সময় এলে তিনি পুরো ব্যাপারটাকে ভালোভাবে বিচার করবেন। তিন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সমালোচনা তিনি করেছেন। এটাকে তিনি বলেছেন যে যারা ক্ষমতায় আছে এটা তাদের অন্যায় এবং তাদের পরাজিত মনোভাবের প্রকাশ। 4 নম্বর, তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দলের লক্ষ লক্ষ সমর্থক ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন বর্জন করবে এবং এই বর্জন করার মাধ্যমে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। 5 নম্বর, দেশে ফেরার বিষয়ে তার সিদ্ধান্ত। তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনের পর গঠিত কোনো সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না। 6 নম্বর, মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্কে তিনি বলেছেন এগুলো বাড়িয়ে বলা হচ্ছে, প্রচারের উদ্দেশ্যে বলা হচ্ছে, এবং যত মৃত্যু হয়েছে তিনি ক্ষমতা এলে তার পুরো
তার তদন্ত করবেন, বিচার করবেন। 7 নম্বর তিনি বলছেন নিরাপত্তা বাহিনীর উপর দায় চাপানো নিয়ে তিনি বলেন তারা কোনো অন্যায় কাজ করেনি, তারা দেশের প্রতিষ্ঠিত আইন মোতাবেক কাজ করেছে। তার নির্দেশ থেকে তিনি নির্দেশ দিয়েছেন বলে করেনি, দেশের আইন অনুযায়ী তারা কাজ করেছেন। তিনি বড় কথা বলেছেন তার পারিবারিক উত্তরাধিকার নিয়ে। তিনি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব তার পরিবারের উপর নির্ভর করবে না। তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয়। এটা একটা খুব বড় কথা, যে বিশ্ব জনমতের প্রশংসা ইতিমধ্যেই পেয়ে গেছে। 9 নম্বর সাংবিধানিক দায়িত্ব পালনের যুক্তি তিনি দিয়েছেন। তিনি বলেছেন সহিংস বিদ্রোহের মুখে দেশকে রক্ষা করার জন্যে এর চেয়ে অন্য কিছু করা তার সামনে ছিল না, এবং এই কারণের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত তার নেতৃত্বকে বিচারের মুখোমুখি করা যায় না। শেষ 10 নম্বর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি শুধু নয়, তার জন্য কাজ করার কথা জোর দিয়ে বলেছেন। তিনি বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ, এবং শুধুমাত্র মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেশকে নিরাময় করতে পারে, আর এজন্যে যা যা করা দরকার তা তিনি করবেন। বাংলাদেশ সরকার তার এইগুলো দেখেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রথমে হাসিনার সাক্ষাৎকার ভালোভাবে পড়বে, তারপর মন্তব্য করবে। কিন্তু এই সাক্ষাৎকারগুলোর একটা ঐতিহাসিক তাৎপর্য এই জন্যেই যে ক্ষমতাচ্যুত হওয়ার পর 14 মাসেরও বেশি সময় পরে 15 মাসের মাথায় এসে হাসিনা প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিলেন কোনো গণমাধ্যমে। এগুলো বাংলাদেশের রাজনৈতিক সংকট, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতা সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করে। কিন্তু শুধু এই বিষয়গুলো নয়, একটু ভালো করে নজর করলে এবং বিশেষ করে তার না বলা কথাগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় কূটনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা ও বুদ্ধি বাংলাদেশের রাজনীতিতে আর কারো নেই। কি সেই না বলা কথাগুলো? আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু আমি যখন বলবো তখন বুঝতে পারবেন কেন বলছি না বলা কথাগুলো। 1 নম্বর, শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে, তিনটে সাক্ষাৎকারে পশ্চিমীদের ষড়যন্ত্র বিষয়ে একেবারে নীরব থেকে গেছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স এবং এএফপিকে দেয়া 3টি সাক্ষাৎকারেই শেখ হাসিনা সচেতনভাবে তার সরকারের পতনের জন্য পশ্চিমাদের বা সাদা চামড়ার মানুষদের ষড়যন্ত্রের কোনো উল্লেখ করেননি। এটা একটি অত্যন্ত উল্লেখযোগ্য কূটনৈতিক চাল, কারণ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি এই বিষয় নিয়ে অত্যন্ত সোচ্চার ছিলেন। মে 2024-এ, আপনাদের হয়তো মনে আছে, মে 2024-এ হাসিনা প্রকাশ্যে দাবি করেছিলেন যে একজন সাদা মানুষ, হোয়াইট ম্যান, তার কাছে এসে প্রস্তাব দিয়েছিল যে যদি তিনি বাংলাদেশে একটি বিদেশি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দেন তাহলে তার পুনর্নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না। তিনি আরো বলেন যে পশ্চিমা শক্তিরা পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং মিয়ানমারের অংশ নিয়ে। আগস্ট 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই হাসিনা বলেছিলেন যে তিনি সেন্ট মার্টিনস দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে না দেওয়ার জন্যেই ক্ষমতাচ্যুত হয়েছেন। আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে। তিনি বলেন, আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকাকে দিয়ে দিতাম। ডিসেম্বর 2024 এবং 2025 সালের প্রথমার্ধে তার ভার্চুয়াল ভাষণে হাসিনা বারবার বিদেশি ষড়যন্ত্র এবং মোহাম্মদ ইউনূসকে বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু এবারের এই 3টি সাক্ষাৎকারে কোনোটিতেই একটি কথা তিনি বলেননি এই নিয়ে। একদম নীরব। এই নীরবতা কৌশলগত এবং অত্যন্ত সচেতনভাবে তিনি নীরব থেকেছেন। এর পেছনে গুরুত্বপূর্ণ কারণগুলো হচ্ছে, গত কিছুদিন ধরে একাধিক প্রতিবেদনে আমি বলেছি শেখ হাসিনার প্রতি আমেরিকার ট্রাম্প প্রশাসনের মনোভাব অনেকটাই পাল্টে গেছে। ভারত ও আমেরিকা যৌথভাবে বাংলাদেশকে ইউনূসের মৌলবাদী শক্তির কবল থেকে উদ্ধার করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে চায় এখন। আর এই কাজ তখনই হতে পারে যখন শেখ হাসিনা এই প্রক্রিয়ায় বড় ভূমিকা নেবেন। এমনকি দেশের ক্ষমতা যদি তিনি হাতে পান তাহলেই দেশ উদ্ধার হবে। একই মত ইউরোপের বিভিন্ন দেশের।
এই পরিস্থিতিতে পুরনো কাসুন্দি ঘাটাঘাটি করাটা বুদ্ধিমানের কাজ নয়, তাই নীরব থেকেছেন শেখ হাসিনা। তার মানে অবশ্য অভিযোগ থেকে যে তাদের মুক্ত করে দিয়েছেন তা কিন্তু নয়, শুধু উৎস রেখেছেন। বরং যে বিষয়গুলি তার কাছে এখন জ্বলন্ত তিনি সেই বিষয়গুলোর উপর জোর দিয়েছেন। যেমন তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, আইসিটির বিচার প্রহসন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে যাওয়া ইত্যাদি বিষয়। হাসিনা জানেন বিশ্ব জনমত ক্রমশ তার বক্তব্যের সপক্ষে আসছে। এ সময় ষড়যন্ত্রের কথা উল্লেখ করলে হিতে বিপরীত হবে। দ্বিতীয় কারণ, লক্ষ্য হচ্ছে দর্শক পরিবর্তন। হাসিনার পূর্ববর্তী ষড়যন্ত্র তত্ত্বগুলো মূলত ঘরোয়া দর্শকদের উদ্দেশ্যে ছিল। ভার্চুয়াল ভাষণে তিনি আওয়ামী লীগের সমর্থকদের সাথে কথা বলছিলেন যারা এই ন্যারেটিভকে সমর্থন করে। অক্টোবর 2025-এর সাক্ষাৎকারগুলো আন্তর্জাতিক এবং গতকাল যে সাক্ষাৎকার দিয়েছেন এগুলো পশ্চিমা দর্শকদের জন্য, আন্তর্জাতিক দর্শকদের জন্য। এই দর্শকরা নিজের দেশের সরকারের ষড়যন্ত্র ভালোভাবে নেবেন না, আর এই ব্যাপারটায় যেহেতু ষড়যন্ত্রের কথা উল্লেখ নেই তারা হাসিনার পক্ষে আসবেন। 3 নম্বর হচ্ছে আইনগত কৌশল। হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা সম্ভাব্য মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি। তার আইনি প্রতিরক্ষার ভিত্তি হলো যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রহসন। তিনি সেটাই করেছেন, জোর দিয়েছেন বিচারের প্রহসন বিষয়টিতে এবং সারা পৃথিবীতে তার সেই কথা ছড়িয়ে দিলেন। 4 নম্বর, নতুন কৌশলগত ফ্রেমিং। হাসিনা তার সাক্ষাৎকারে একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করেছেন। তিনি একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা যিনি সহিংস বিদ্রোহের শিকার হয়েছেন। তার বিচার রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা চালিত। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করার জন্য। এর মাধ্যমে ইউনূস সরকারের চরিত্রটা তিনি পরিষ্কার করে দিলেন। আর একটা বড় কথা, তিনি পারিবারিক উত্তরাধিকার থেকে দূরে সরে যাচ্ছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই ফ্রেমিং পশ্চিমা দর্শকদের কাছে অনেক বেশি কার্যকর এবং বিশ্বাসযোগ্য, যারা উত্তরাধিকার সূত্রের নেতৃত্বকে সমর্থন করে না। এটা হাসিনাকে ষড়যন্ত্রবাদী নয়, বরং নির্যাতিত একজন রাজনৈতিক নেতা হিসেবে বিশ্বের কাছে উপস্থাপিত করে। এই সাক্ষাৎকারের প্রতিক্রিয়া কি হয়েছে? হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে বিশ্বের তাবৎ বিখ্যাত মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই মুখ খুলেছে। ভারত তো অনেক আগে থেকে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছে। আমেরিকা তখন শুধু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলছিল, ইনক্লুসিভ ইলেকশন বলছিল না। সেই আমেরিকা তার অবস্থান পাল্টে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে, পরিষ্কারভাবে বলছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধারের পথ হিসেবে বিশ্ব জনমত আরো দ্রুত এসে যাবে শেখ হাসিনার পক্ষে। একদিনে 3টি ইন্টারভিউ দিয়ে বাঘিনী মা সেই সম্ভাবনার দরজা খুলে দিলেন।